মাদারীপুর থানা মোড় এলাকার বাসিন্দা নিশাত। অবৈধ পথে যাত্রাকালে লিবিয়ার ভূমধ্য সাগরে আটক হন তিনি। আমার ফোনে ফোন দিচ্ছে আমার ছেলে, মা আমি ধরা খাইছি, আমার রবিবারের মধ্যে 18 লাখ টাকা লাগবে, 18 লাখ টাকা যদি না দেয় তাহলে আমার বিক্রি করে ফেলাইবে। বুট জুতা দিয়া পাড়াই রাখছে ঘাড়ের উপরে। যাইতে যাই দিবে গেলে তাড়াতাড়ি বড় লোক হয়ে যায়। চাচারা মামারা সবাই ইতালিতে থাকে, সেই ক্ষেত্রে আমরা ইতালিতে সেটেল হওয়ার স্বপ্ন নিয়ে আগাইতেছি। ইতালিতে দোকান নেবে এই কুরবানি ঈদের পরে, দোকান নেওয়ার পরে আমার আব্বু কাগজ করবে, তারপরে আমরা ইতালি চলে যাব। কোনো ছেলের বয়স 15-16 বছর হইলেই তাকে প্রবাসে যেতে হবে। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সড়ক পথে প্রায় 2.5 ঘন্টার পথ শরীয়তপুর। পদ্মা, মেঘনা আর কীর্তিনাশার মতো 11টি নদ নদী দিয়ে বেষ্টিত দক্ষিণের এই জেলার নড়িয়া উপজেলা প্রতি বছরই সংবাদের শিরোনাম হয় ভয়ঙ্কর নদী ভাঙনের শিকার হয়ে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিলীন হয়েছে এখানকার হাজারো বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান। প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকা উপজেলার একটি গ্রাম নলতা, সাধারণের কাছে যা ইতালি গ্রাম হিসেবেই পরিচিত। নামের মতোই বাংলাদেশের গ্রামগুলোর সাধারণ বৈশিষ্ট্যও হারাতে বসেছে এই নলতা। কারণ এখানকার ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ সবকিছুতেই সুদূর ইউরোপের দেশ ইতালির ছোঁয়া। বাসিন্দাদের বেশিরভাগই ইতালির নাগরিক অথবা ইতালিতে বসবাস করছেন, আর বাকিরাও চেষ্টা করছেন ইতালি যাওয়ার। শুধু ইতালি নয়, ইউরোপের অন্য দেশগুলোরও আধিপত্য বাড়ছে, সেই ছাপও চোখে পড়ে এই অঞ্চলে। এখানে পাশাপাশি 2টি বাড়ি হলেও স্থাপত্য শৈলী আলাদা। একটাতে ইতালির ছোঁয়া, আরেকটাই ইউরোপের অন্য দেশ। 77 বছর বয়সী সর্দার হাওলাদারের বাড়িকে বলা যেতেই পারে এক টুকরো ইউরোপ। তিনি ছাড়া বাকি ভাইয়েরা থাকেন ইউরোপের বিভিন্ন দেশে, পাশের চাচাতো ভাইয়েরা ইতালিতে। আলাদা আলাদা বাড়ির প্যাটার্নই যেন বলে দিচ্ছে কোন বাড়ির বাসিন্দা থাকেন কোন দেশে। ওই বাড়িতে আমাদেরই, তা আমাদের ভাই 3 ভাই থাকে তো লন্ডনের দিকে, আর আমার ছেলে আছে ইউরোপের দিকে। এই গ্রামের ঘরে ঘরে, পাড়া মহল্লা, রাস্তাঘাট, এমনকি চায়ের দোকানেও ইতালি প্রবাসীদের ছড়াছড়ি। কেউ ছুটিতে এসেছেন, আবার কেউ নিচ্ছেন যাওয়ার প্রস্তুতি। এই যে মুদি দোকানি আজমত মোল্লারও 2 ছেলে, মেয়ে জামাই সবাই থাকেন ইতালিতে। শরীয়তপুর ডিস্ট্রিক্টের ভিতরে আপনাদের এই এলাকার লোক বেশি ইটালিতে, এই জন্য ইটালি গ্রাম বলে। আমার পরিবারে আল্লাহর বাসা 2 জন গেছে, আমি যাবো, আশা আছে ইনশাআল্লাহ। যাইতে যাই দিবে গেলে তাড়াতাড়ি বড় লোক হয়ে যায়। গ্রামের রাস্তায় দেখা হলো 27 বছর বয়সী সাকিবের সাথে। পেশায় অটো চালক হলেও তিনিও গত 4 বছর ধরে চেষ্টা চালাচ্ছেন ইতালি যাওয়ার। বলছেন তার বন্ধুদের সবাই নাকি এর মধ্যেই চলে গেছেন ইতালিতে। চাচারা মামারা সবাই ইতালিতে থাকে, সেই ক্ষেত্রে আমরা ইতালিতে সেটেল হওয়ার স্বপ্ন নিয়ে আগাইতেছি। তো 3-4 বার ট্রাই করতেছি, ইনশাআল্লাহ যতবার ট্রাই করা লাগে করব, অবশ্যই ইতালির জন্য ট্রাই করব। সাকিবের সাথে কথা হতে হতেই চোখ পড়ে রাস্তার পাশেই নির্মাণাধীন এই বাড়িতে। সেখানেও ইতালির স্থাপত্যশৈলী। এ বাড়িরও বেশিরভাগ সদস্যই থাকেন ইতালিতে। সর্বকনিষ্ঠতম সদস্যের বয়স এখন 13 বছর। স্থানীয় মাদ্রাসার 7ম শ্রেণীর শিক্ষার্থী। তারও প্রস্তুতি চলছে, ইতালি যাওয়ার অপেক্ষায় আছেন বয়স 16 হবার। ইতালিতে দোকান নেবে এই কুরবানি ঈদের পরে, দোকান নেওয়ার পরে আমার আব্বু কাগজ করবে, তারপরে আমরা ইতালি চলে যাব। এই অঞ্চলের এমন বাস্তবতা নিয়েই কথা হলো স্থানীয় সাংবাদিক ফরিদ উদ্দিনের সাথে। দীর্ঘ 20 বছর ধরে গণমাধ্যমে কাজ করার সুবাদে সামাজিক এই পরিবর্তন খুব কাছে থেকেই দেখে আসছেন তিনি। আমাদের এই অঞ্চলের মানুষের একটাই প্রবণতা, তার পারিপার্শ্বিকতার থেকে সেই জিনিসটাই শিখে যে কোনো ছেলের বয়স 15-16 বছর হইলেই তাকে প্রবাসে যেতে হবে। প্রবাস মানেই হলো আপনার ইতালি বা ইউরোপের যে কোনো একটা দেশ। এই জন্য তারা একটা সংক্ষিপ্ত পথ বেছে নেয়। তো বৈধ পথে অনেক দিন সময় লাগে, যে কারণে তারা অবৈধ পথে যায়। অবৈধ পথে যেতে গিয়ে তাদেরকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন আর্থিক ক্ষতিগ্রস্ত হয়, অনেকের জীবন নাশ হয়। ইতালি গ্রামের গল্প আমাদের জন্য আশা জাগালেও এর পিছনেও রয়েছে কিন্তু অনেক ভয়াবহ অভিজ্ঞতার গল্প। অনেকেই ইউরোপে যাবার নেশায় বাধ বিচার করছেন না বৈধ অবৈধ পথ। অবৈধ পথে ইউরোপ যাবার নেশায় জীবনকেও হুমকির মুখে ফেলছেন এ এলাকার বাসিন্দারা। চলমান সামাজিক প্রবণতা অনুযায়ী 10ম শ্রেণী পেরোতেই ইতালির উদ্দেশ্যে পাড়ি জমান মাদারীপুর থানা মোড় এলাকার বাসিন্দা নিশাত। অবৈধ পথে যাত্রাকালে লিবিয়ার ভূমধ্য সাগরে আটক হন তিনি। সে সময় তার বাড়িতে শোকার্ত পরিবেশ থাকলেও ভয়ে মুখ খোলেননি তার পরিবার। 2024 সালের অক্টোবরে আটক হয়ে এরই মধ্যে 3 বার মাফিয়াদের হাত বদল হন তিনি। অবশেষে অতিরিক্ত 25 লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পায় নিশাত। 2-3 বারই ওর কাগজ জমা দেওয়া হয়েছে। জমা দেওয়া হওয়ার পর যখন লাগে নাই, তারপর হঠাৎ একদিন
সেও ভাবলো যে সবাই যখন একই বয়সের লোকজন যাইতে আসছে তাহলে ওরেও পাঠাই। এই 11 তারিখে ওর ফ্লাইট হয়ে গেল, এই চলে যাওয়ার পর তাই এরা বলছিল যে 3 মাসের কথা বইলা নিছে। 3 মাসের মধ্যে? হ্যাঁ, 3 মাসের মধ্যে, হাইস্ট 3 মাস, এর উপরে আর যাবে না, ইতালি পৌঁছেই দিবে। তাইলে আমাদের কপাল খারাপ, হয়তো 7 দিনের মাথায় হঠাৎ একদিন আইসা বলল, খবর আসলো, আমার ফোনে ফোন দিচ্ছে আমার ছেলে, মা আমি ধরা খাইছি, আমার রবিবারের মধ্যে 18 লাখ টাকা লাগবে, 18 লাখ টাকা যদি না দেয় তাহলে আমার বিক্রি করে ফেলাইবে, আর নয়তো মাইরে ফেলাইবে। 1 সেকেন্ডের জন্য একটা ভিডিও কল দেখাইছিল যে হাত পাও বাঁধা, উবুট করে হালাই রাখছে, বুট জুতা দিয়া পাড়াই রাখছে এই ঘাড়ের উপরে। ওইভাবে আমার ছেলে কান্নাকাটি করতে আসছে আর বলতেছে যে মা আমারে টাকা দাও, নাইলে আমারে মাইরে ফেলাইবে। এমন ঘটনা এই অঞ্চলে নিত্যদিনের, আর অবৈধ পথে যেন তাদের চেনা রাস্তা। এমনভাবেই এখানকার অভিজ্ঞতা বর্ণনা করছিলেন স্থানীয় এই সাংবাদিক। পৌঁছানোর সময় অনেকে মারা যায়, অনেকে সাগরে ডুবে মারা যায়, আবার অনেকে লাশ দেশে আসে, তারপরও থামতেছে না। কারণ এদের ভিতরে একটা চিন্তা চেতনা কাজ করে যে আমার 10 জন গেছে, তার ভিতরে 2 জন 3 জন মারা গেছে, আর 7 জন তো পৌঁছেছে, সে তো একটা সুন্দর জীবন পাইতেছে। আইন শৃঙ্খলা বাহিনীও যেন অনেকটা নিরুপায়। জেলার অতিরিক্ত এই পুলিশ সুপার বলছিলেন, অবৈধ পথে ইউরোপে গমন এবং মাঝপথে বিপদে পড়ার ঘটনা নিত্যদিনের হলেও ভুক্তভোগীরা বা এ সংক্রান্ত কেউই মুখ খোলেন না। এ কারণে এসব ঘটনায় হতাহত হওয়ার আগ পর্যন্ত কেউই পুলিশের কাছে আসেনও না। পুলিশ শুরুতে কিন্তু আসলে কোনো কিছু জানতে পারে না, লিবিয়া বেনগাজি পর্যন্তও জানতে পারে না। যখন কোনো একটা পরিবার এই দালালের খপ্পরে পড়ে একেবারে নিঃস্ব হয়ে যায়, তখন একেবারে শেষ পর্যন্ত যখন দেখে যে আর কোনো ওয়ে নাই, তখন আমাদের কাছে আসে পুলিশের। তো সেই পর্যায়ে আসলে আমাদের খুব বেশি কিছু করার থাকে না, আমরা মামলা রুজু করি। মামলা রুজু করে আমরা এর সাথে যারা যারা জড়িত থাকে, যারা এই মানব পাচারকারী চক্রের সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে আমরা খুব শক্ত ব্যবস্থা নিয়ে থাকি। পরিসংখ্যান বলছে, শুধু মাদারীপুরে 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত মানব পাচার আইনে মামলা হয়েছে 329টি। 1466 জনকে আসামি করা হলেও গ্রেফতার করা হয় মাত্র 287 জনকে, তারাও আবার বেরিয়ে আসে জামিনে। এমনকি এ পর্যন্ত কোনো মামলায় সাজার ঘটনাও ঘটেনি। অবৈধ পথে প্রতিদিন ঠিক কত মানুষ বাংলাদেশ থেকে ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমান এ সংক্রান্ত সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান মতে চলতি বছর ইতালিতে আসা অভিবাসীদের মধ্যে সবার শীর্ষে রয়েছে বাংলাদেশের নাম। 15 এপ্রিল পর্যন্ত 4395 জন বাংলাদেশি নাগরিক সমুদ্রপথে ইতালি পৌঁছেছেন। লিবিয়ার বাংলাদেশি দূতাবাসের তথ্য মতে 2017 সাল থেকে এখন পর্যন্ত 10,000-এরও বেশি বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফেরানো হয়েছে। 2023 সালের জুলাই থেকে 2025 সালের এপ্রিল পর্যন্ত অন্তত 5,000 বাংলাদেশি নাগরিককে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে বলেও জানিয়েছে দূতাবাস। সুজন মাহমুদ, বাংলাভিশন, ঢাকা।